আকাশবাণী কলকাতা পডকাস্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো যাকে নিয়ে, সুকান্ত ভট্টাচার্য। এই নামটার সঙ্গে পরিচিত নন এমন বাঙালি বোধহয় পাওয়া দুষ্কর। এবছর সুকান্ত ভট্টাচার্যর শতবর্ষ। আজ আমরা কথা বলবো সুকান্ত ভট্টাচার্যর কবিতা, তার শৈলী, কিছুটা তার জীবন, সময়, সব কিছু নিয়েই। আর আমাদের সঙ্গে আজ রয়েছেন ডক্টর পীযূষ পোদ্দার। স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। প্রথমে শুরু করা যাক সেই সময়টা দিয়েই। সুকান্ত ভট্টাচার্য কবিতায় তিনি যখন লিখেছেন স্বাধীনতা পূর্ববর্তী সময়ের যে আমাদের ভারতের কথা, সেই সময়টা কিভাবে ফুটে উঠেছিল তার কবিতায়? সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমাদের কারো কারো একটি ধারণা কাজ করে অনেক সময়। অনেকেই ভেবে থাকেন যে সুকান্ত ভট্টাচার্য খুব অনাহার ক্লিষ্ট এবং দুর্ভিক্ষ পীড়িত ছিলেন, কিন্তু এই ভাবনাটা খুব ঠিক ভাবনা নয়। কারণ আমরা জানি যে সুকান্ত ভট্টাচার্যের যিনি পিতা, তিনি ছিলেন একজন পূজারী ব্রাহ্মণ, এবং পারিবারিক সূত্রে তাদের একটি প্রকাশনা ছিল। সেই প্রকাশনা ব্যবস্থা এবং বইয়ের দোকানটি তাদের পরিবারকে প্রায় 40 বছর ধরে পালন করে এসেছে। যেটা ঘটেছিল সেটা হচ্ছে, খুব শৈশবে মাতৃহারা হওয়ার ফলে আশৈশব একটা ছন্নছাড়া পারিপার্শ্বিকের মধ্যে দিয়ে তাকে বড় হতে হয়, এবং তার যে লড়াই, তার যে সংগ্রাম, একটি পরিবারের সমস্ত কাজ তার নিজের হাতেই করতে হয়েছে। এবার এই কাজটা করতে গিয়ে অপরকে জানাটা ঘটেছে খুব স্বাভাবিকভাবে। এই অপরকে জানা আর তার সঙ্গে অপরের দুঃখকে অনুভব করা, এটা কি হয় জানেন তো? এটা অনেক সময় কারো দুঃখ, কারো কষ্ট থেকে সেটা বলা, সেটা অনুভব করা এক ব্যাপার, আর নিজে সেই কষ্টটা হয়ে ওঠা সেটা ভিন্ন ব্যাপার। ঠিক। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সময় এসেছে আসলে ব্যক্তি অভিজ্ঞতার ভিতর থেকে। ঠিক, মানে তার জীবনটা কবিতায় ফুটে উঠেছে অনেক সময়, মানে কল্পনার থেকেও সেখানে বাস্তব বোধহয় অনেক বেশি। মানে এই অর্থে সুকান্ত ভট্টাচার্য যে কথাগুলো লিখেছেন, তার কবিতা বলুন, তার প্রবন্ধ বলুন, তার গল্প বলুন, এমন কিছু আসেনি যা তিনি বানিয়ে লিখেছেন। ঠিক। তার প্রত্যেকটি বক্তব্য, তার মধ্যে ব্যক্তি অভিজ্ঞতার একটা অনুরণন আমরা দেখতে পাই। এবং প্রতিদিনের যে ব্যবহারিক জীবন, আমাদের দৈনন্দিন জীবন, সেখান থেকেও বহু উপাদান সুকান্ত কবিতায় ব্যবহার করেছেন প্রতীক হিসেবেই। কখনো সময়কে এবং জীবনকে প্রত্যেক কবি একটা সংযোগের মধ্যে রাখতে চান। সুকান্ত ভট্টাচার্যের কবিতা যারা পড়েন, তারা যদি খেয়াল করেন, তারা দেখতে পাবেন যে দৈনন্দিনের যে উপাদান সুকান্ত কবিতায় ব্যবহার করেছেন, এটা পরিপূরকভাবে। সমাজে অসাম্যের কারণে যাবতীয় শোষণ চলে। কবি জানেন যে শোষক কখনোই সমাজে সাম্য প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। এখন এই কারণেই কবি প্রতিবাদ করেন। সুকান্তের কবিতায় দেখা যায় খুব তুচ্ছ উপাদানকে তিনি কবিতায় ব্যবহার করছেন। আমাদের মনে পড়তে পারে, ধরুন সিগারেট, সিঁড়ি কবিতার কথা। সিগারেট কবিতাতে সুকান্তের দুটি পংক্তি আছে। সুকান্ত যেখানে বলছেন, তোমাদের শোষণের টানেই আমরা ছাই হই, তোমরা নিবিড় হও আমাদের উত্তাপে। এই যে উচ্চারণ, সিগারেট তো আসলে একটা প্রতীক। শোষিত এবং শোষকের একটা অবস্থান সুকান্ত এর মধ্য দিয়ে তুলে ধরেছেন। আবার উল্টো দিকে যখন আমরা সিঁড়ি কবিতা দেখি, সিঁড়ি কবিতা, সিঁড়িকে প্রতিদিন মারিয়ে যারা উচ্চবিত্ত তারা প্রাসাদের উপরে উঠে যান, আর সিঁড়ি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হতে থাকে। ঠিক এর পাশাপাশি আবার খেয়াল করে দেখুন যে একটি মোরগের কাহিনী কি আছে সেখানে। একটা সমপর্যায়ের অধিকার, এইটা আকাঙ্ক্ষা করে মোরগ একদিন প্রাসাদে প্রবেশ করলো, কিন্তু সেটি খাবার হিসেবে প্রবেশ করল, খাবার খেতে নয়। ফলে সুকান্ত তার কবিতার মধ্যে দিয়ে আমাদের প্রতিদিনের জীবনে দেখা এই উপাদানগুলোকে ব্যবহার করেছেন। পাশাপাশি আরো একটা কবিতার কথা আমাদের মনে পড়তে পারে, চিল বলে একটা কবিতা আছে, যেখানে খুবই উচ্চ মিনারে গম্বুজ শিখরে বাস করা একটি চিল, যে পৃথিবীকে একেবারে লুণ্ঠনের জায়গা হিসেবে দেখেছে। কিন্তু তার যে অন্তিম পরিণতি আমরা দেখতে পাই, সে ফুটপাতে মুখ থুবড়ে পড়ে আছে। আসলে তার যে তীব্র লোভ আর যে দস্যুবৃত্তি, এই পতনে তার হাত থেকে মানুষের মুক্তি ঘটেছে। ফলে অসাম্য এবং মুক্তির সন্ধান করতে গিয়েই সুকান্ত ভট্টাচার্য দৈনন্দিনের যে উপাদান তাকে কবিতায় ব্যবহার করেছেন বলে মনে হয়। অনেক সময় আমরা দেখি যে সুকান্তর কবিতা একটু শব্দবহুল, শব্দের ব্যবহার অনেকটা বেশি। তো সেটা কোথাও গিয়ে কি কবিতার যে মাধুর্য তার ক্ষতি করে কখনো? কবিতার যে রসনিষ্পত্তি, তাতে প্রগল্ভতা ক্ষতি করে। কিন্তু এইটা স্বীকার করবার পরেও একটি বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। খেয়াল করে দেখা যাবে যে কবিতাকে আমরা বলছি যে শব্দের ব্যবহার কম আছে, এবার কম শব্দের ব্যবহার হয়েছে এমন কবিতার অনেক শব্দ আছে যেগুলো আসলে কবিতার জন্য প্রয়োজন নেই, বাহুল্য। আবার দেখা যাচ্ছে
অনেক কবিতা আছে যাতে প্রচুর শব্দ আছে, হুম, কিন্তু ওই কবিতার প্রত্যেকটি শব্দ কবিতার জন্য অব্যর্থ। মানে ঠিক। এই সচেতনতা না থাকলে তাহলে কিন্তু একটা ভুল বিচার হয়ে যাবে। মানে পুরোটাই কবির প্রয়োগ ক্ষমতার হ্যাঁ। ওপর আর কি। সুকান্তর কবিতা যখন আমরা পড়ি তখন এটা মোটামুটি স্পষ্ট, এবং তিনি নিজেও অনেক জায়গায় লিখেছেন বা বলেছেনও যে একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ যারা শোষিত, অত্যাচারিত, তাদের কথা ভেবে তাদের কথা তুলে ধরার জন্য সেই কবিতা। কিন্তু কবিতার সত্য তো আরো প্রসারিত, মানে সেটা তো শুধু এটুকুতেই সীমায়িত নয় যে আর্থসামাজিক বা সামাজিক রাজনৈতিক অবস্থান থেকে লেখা। তো এই দুটো জায়গা যদি দেখি, সেই সীমায়িত জায়গা পেরিয়েও একটা বৃহত্তর দৃষ্টি বা বৃহত্তর ক্ষেত্র থেকে কি সুকান্তর কবিতা পড়া যায় বা তার প্রাসঙ্গিকতা রয়েছে? এক্ষেত্রে একটা বিষয় আমাদের ভাববার আছে যে সমগ্র জীবন দিয়ে একজন কবি যে সত্য উপলব্ধি করেছেন, কবিতায় সেটাকে বলে যাই তার কাজ। কিন্তু সুকান্তর উত্তরকালের আরেকজন কবি, তিনি ভেবেছেন সত্যের ভিন্ন ভিন্ন রূপ নিয়ে। একটা সময় পর্যন্ত সত্যকে খুব একরৈখিকই ভাবা হতো, কিন্তু এখন বাংলা কবিতা যে সিদ্ধিতে পৌঁছেছে, আমরা জানি শুধু কবিতার সত্যই নয়, জীবনের সত্যও বহু রৈখিক। কি বলেছেন কবি? তিনি বলেছেন যে আমাদের একটি ব্যক্তিগত সত্য আছে, আমাদের একটি সামাজিক সত্যও আছে, আবার এটাও হতে পারে গোটা জীবনের কোথাও একটা সত্য প্রচ্ছন্ন আছে। এই যে তিন সত্য, এদের একটা সংঘর্ষ যদি কোথাও হয়, সেই বিন্দুতে আসলে কবিতার সত্য জেগে ওঠে। এখন স্বল্পকালীন জীবনে সুকান্ত ভট্টাচার্য এই প্রসারিত আকারে কবিতা চর্চার সুযোগ পাননি। তিনি যে কথাগুলো বলেছেন, আমরা তার সমস্ত সাহিত্য প্রকরণগুলো যদি খেয়াল করি, তাহলে দেখব তিনি মেহনতি মানুষদের দেখেছেন খুব কাছ থেকে, এবং তাদের জীবনের শোষণ এবং যে বঞ্চনা, তাদের কথাই উঠে এসেছে। খুব ভিন্ন অর্থে হলেও এটা তো জীবনেরই এক সত্য আর কি। ফলে কোথাও গিয়ে জীবনের সত্য আর কবিতার সত্য সম্পৃক্ত হয়, এরা বিপরীত দিকে অবস্থান করে না। হয়তো সুকান্ত যদি আরো দীর্ঘদিন বাঁচতেন, ঠিক, তার অভিজ্ঞতা আরো হতো, তাহলে তিনি এইটাকে ছাড়িয়ে যেতে পারতেন। ঠিকই। সীমিত জীবনে আমাদের মনে রাখতে হবে যে 21টি বসন্ত সুকান্ত দেখে যেতে পারেননি, এবং দেশের স্বাধীনতাও দেখে যেতে পারেননি। 1947-এর 13ই মে প্রয়াত হয়েছিলেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্তর কবিতার মূল ভিত্তি, সেটা যদি আমরা বলি, সেখানে প্রবলভাবে রাজনীতি আছেই, যা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রাজনীতি থেকে আলাদা করেও কবিতা হিসেবে সুকান্তর কবিতা কতটা পড়া যায়? এটা আপনি ঠিকই বলেছেন যে রাজনীতি সুকান্তের কবিতার একটা প্রধান সুর, কিন্তু একমাত্র সুর বলে মনে হয় না। মনে হয় না, তার কারণ সুকান্তর কবিতা এবং তার পাশাপাশি যদি তার গীতিগুচ্ছকে আমরা পড়ি, এইসবের মধ্যে দিয়ে একটি সরল আতুর একটা সংবেদন আমরা উপলব্ধি করতে পারি। সমপ্রাণ আর সহানুভূতিতে আর্দ্র হয়ে আছে তার কবিতা। এখন সুকান্ত যে কবিতা লিখেছেন সেটা তো বেঁচে থাকবার সঙ্গে সংযুক্ত করেই লিখেছেন আর কি। এখন রাজনীতি যদি জীবনের কথা বলে, সুকান্ত যে কবিতা লিখেছেন সেই কবিতা তো জীবনের বাইরে নয়। ঠিক। পৃথিবীতে যারা কবিতা চর্চা করেছেন তারা খুব অতিলৌকিক পৃথিবীর চর্চা করেছেন বলে আমাদেরও ধারণা নেই। ফলে যে কোনো সংবেদন যখন মানব জীবনের সঙ্গে সংযুক্ত হয়, তখন তার প্রকাশ অন্যভাবে ঘটেই, তার মধ্যে রাজনীতি এসে যেতে পারে। এবার সুকান্তের একাধিক কবিতা আছে যেটা খুব উচ্চকিত বলে মনে হয়, তার পাশাপাশি এমন কিছু কবিতা আছে যার উপলব্ধি খুবই আতুর, খুবই সরল, একজন কিশোর বলছে। সুকান্ত গানের মধ্যেও এক জায়গায় আছে যে একটা কিশোর সেই জন্য কোন এক পথিকের জন্য অপেক্ষা করে বসে আছে। এখানে তো সেই অর্থে প্রতিবাদ নেই আর। ফলে রাজনীতির কথা বলতে হলে সেটা জীবনই রাজনীতি। এই হিসেবেই সুকান্তের কবিতাকে পড়া উচিত বলে আমার মনে হয়। আমরা জানি কবিতা যেমন একজন তার ব্যক্তিগত জীবন অনুভূতি থেকে লেখেন, তেমনি তার সমসময় কবিতা তারও ফসল। আমার চারপাশে আমার পৃথিবীটা কেমন, আমার দেশ, আমার সমাজ, আমার রাজনীতি, আমার চারপাশের মানুষরা কেমন আছেন, সেইগুলো কবিতাকে প্রভাবিত করে, কবিতার জন্ম দেয়। বা শুধু কবিতা কেন, যদি বৃহত্তর অর্থে সাহিত্য বলি, তার জন্ম দেয়। সুকান্ত যে সময়টায় লিখছেন, গত শতকের 3-এর দশক বা 4-এর দশক, আপনার কি মনে হয় যে সেই সময়ের আর্থসামাজিক বা সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সেইটা সুকান্তকে কতটা পরিণত করেছিল, বা তাকে লেখক হয়ে উঠতে তার ভূমিকা কতটা, সেই সময়ের ভূমিকা কতটা?
এখন এটা বৃহত্তর অর্থে যে কোনো কবি বা সাহিত্যিক সময়ের ফসল বলেই আমাদের মনে হয় আর কি। সময়ের প্রণোদনা ছাড়া একজন কবি সঠিক অর্থে হয়ে ওঠেন না। সুকান্ত যে সময় লিখেছেন, পরাধীন ভারতবর্ষের সে এক অগ্নিগর্ভ সময়। তার সময়ের মধ্যে আমরা মন্বন্তর দেখেছি, তার সময়ের মধ্যে আমরা দুর্ভিক্ষ দেখেছি, তার সময়ের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট দেখেছি। এবার একজন কবি যখন এই পারিপার্শ্বিকে বড় হয়ে উঠছেন, তার কবিতার মধ্যে এগুলো আসবেই। একেবারে দেখবেন 1946-এর মেতে পয়লা মের কবিতা বলে সুকান্ত একটি কবিতা লিখছেন। খুবই রোগা মানুষ, লিকলিকে মানুষ, তাদের মাথার উপর দিয়ে তিনি সিংহের কেশর দেখছেন। এই যে সিংহের কেশর দেখছেন, আসলে এটা একটা জেদ। সেই সময় যে প্রতিকূল সময়, সেই প্রতিকূল সময়কে যদি অনুকূলে নিয়ে আসতে হয়, তাহলে এটা লড়াই লড়তে হবে, এবং সেই লড়াই লড়তে গেলে পারিপার্শ্বিক তো নিশ্চিতভাবেই আসবে। দুর্ভিক্ষ পীড়িত মানুষ, বিধ্বস্ত মানুষ, তাদের যদি উঠে দাঁড়াতে হয়, তাহলে যদি সিংহের আক্রোশ তাদের মধ্যে না থাকে, সেই জেদ না থাকে, তাহলে দিন পাল্টাবে না। ঠিক। সুকান্ত আসলে নিজের সময়কে নিয়ে পরবর্তী ভালো সময়ে প্রবেশ করতে চেয়েছেন, এটাই মনে হয়। ঠিক, অবশ্যই। আর এইবারে যেটা জানবো, সুকান্তর সমসাময়িক যারা লিখছেন, সেই কবি বা তখনকার কবিতা, সেই প্রসঙ্গে সুকান্তর যে মনোভাব বা মত, সেইটা কি স্পষ্টভাবে তিনি ব্যক্ত করেছেন কোথাও? এক্ষেত্রে একটা কথা বলবার আছে, সুকান্তর নিজেরই একটি প্রবন্ধ আছে, ছন্দ আবৃত্তি বলে। এখন এই যে প্রবন্ধ, এই প্রবন্ধে আমরা দেখতে পাই যে সেই সময়ের কবি, তার থেকে যারা অগ্রজ, তাদের কথা বলেছেন, তার কাছাকাছি সময় কবিদের কথা বলেছেন। এবং এই প্রবন্ধে সুকান্ত বীরহেল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, এখন এই অনেকের কথা বলেছেন, যদিও সেই বলাটা ছন্দ সূত্রে আর কি। সুকান্ত ছন্দের দিক থেকে দেখতে চেয়েছিলেন যে তারা কিভাবে লিখছেন, এবং একটি জায়গায় তো বলাকার ছন্দ নিয়ে আলোচনা করেছেন, রবীন্দ্রনাথের খুব ভূয়সী প্রশংসা করেছেন। এবং সেটা বলতে গিয়ে সুকান্ত একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে বলাকার যে ছন্দ রবীন্দ্রনাথ লিখলেন, এই ছন্দই রবীন্দ্রনাথকে গদ্য ছন্দে প্রাণিত করেছিল। আচ্ছা। ছন্দের পতন নিয়ে সুকান্তর একটা বিশেষ আগ্রহ ছিল, এবং তিনি এটা ভেবেইছিলেন যে কবিতার উৎকর্ষ মানে ছন্দের উৎকর্ষ, এবং তিনি চাইছেন কবিতার প্রসারের জন্য কবিরা সবাই ছন্দে লিখুন। এখন ধরুন, আজকে বাংলা কবিতার যা সিদ্ধি, তাতে কোনো একজন কবিকে শুধু ছন্দের নিরিখে আমরা বিচার করি না। ঠিক। শেষ পর্যন্ত আমাদের বিচার করতে হয় কোনো একটি লেখা সেটি কবিতা হয়ে উঠল কিনা। এমন অনেক উদাহরণ আছে তথাকথিত ছন্দে লেখা নয়, সেটা একটা অসাধারণ কবিতা। আবার এমন অসংখ্য কবিতা আছে যে কবিতা চমৎকার ছন্দে লেখা, কিন্তু সেইগুলো আমাদের ছুঁয়ে যায়। ফলে সমকালের কবিদেরকে শুধু ছন্দের নৈপুণ্য দিয়ে বিচার করতে গিয়ে এটা বলতে হবে সুকান্ত খুব ঠিক করেননি। কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক কথা, সুকান্তের যে বয়সটুকু আর কি, সেই বয়সে এই বিচারের মাপকাঠি ছাড়িয়ে যাওয়াটাও হয়ে ওঠেনি। এবং তিনি ওই সময়ে, ওই বয়সে যে অতটা ভাবছেন তার চারপাশকে নিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি তার অগ্রজ যে সকল কবিরা আছেন তাদের আলোচনা করছেন, তাদের প্রশংসা করছেন, আবার তাদের আক্রমণও করছেন। ঠিক, কিন্তু সেইটা তার নিজস্ব, কিন্তু একটা নিরপেক্ষ কবিতা ভাবনা থেকে। হ্যাঁ, সেটা হয়তো আমরা আজকে দাঁড়িয়ে অন্যভাবে ভাবছি। মানে আজকে অনেকটা বছর পরে দাঁড়িয়ে আমরা বিচার করছি। সুকান্ত যে সময় এই কথাগুলো বলেছিলেন তার নিশ্চয়ই তাৎপর্য ছিল। ঠিকই। রবীন্দ্রনাথের কথা আপনি বললেন, একটু আলাদা করেও জানতে চাইব যে সুকান্ত রবীন্দ্র পাঠ কেমন ছিল। আমরা জানি রবীন্দ্রনাথের প্রতি কবিতা বা অন্য কিছু কবিতায় তিনি সেই ভাব ব্যক্ত করেছেন। সুকান্তের খুব কাছের একজন বন্ধু ছিলেন, তার নাম হচ্ছে অরুণাচল বসু। তো অরুণাচল বসুর সুকান্তকে নিয়ে একটি গ্রন্থ আছে, কবি কিশোর সুকান্ত বলে। তো সেই গ্রন্থে অরুণাচল বসু তিনি বলেছেন যে সারাটা জীবন রবীন্দ্রনাথের গানে, গল্পে, কবিতায় সুকান্ত ডুবে থেকেছে। জীবনের প্রতি মোড়ে মোড়ে সে রবীন্দ্রনাথকে গ্রহণ করেছে। রবীন্দ্রনাথের প্রায় প্রত্যেকটি বই, প্রত্যেকটি লেখা বারে বারে পড়েছে রবীন্দ্রনাথ সম্পর্কিত বহু বইও। সুকান্তের কাছে রবীন্দ্রনাথ আসলে দেবতার মতো। আমাদের মনে পড়তে পারে যে 25 বৈশাখের উদ্দেশ্যে বা রবীন্দ্রনাথের প্রতি বলে যে কবিতা সুকান্ত লিখেছেন, অথবা সুকান্তের কবিতা ছাড়িয়ে যদি আমরা গীতিগুচ্ছের দিকে দেখি, তাহলে যে কোনো পাঠক তার এই গীতিগুচ্ছের গানের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের অনুরণন কিন্তু নিশ্চিতভাবেই পাবেন। অথবা তার প্রথম দিকের যে কবিতাগুলি আছে, সেই কবিতার অনেক সময়ই রবীন্দ্রনাথের অনুসরণকে দেখতে পাওয়া যায়। ফলে সুকান্তের কাছে রবীন্দ্রনাথ আসলে দেবতা হয়ে উঠেছিলেন, যদিও সেই দেবতা
আমাদের চেনা দেবতা নয়, ঠিক। আসলে মানুষ দেবতা। আবারও এই বিষয়টায় আসি যে মানুষ, জনগণ, মেহনতি মানুষ বা শোষিত নিপীড়িত মানুষ, তাদের জন্য তাদের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, সহানুভূতি, সেইটা সুকান্তর কবিতার একটা চালিকা শক্তি। কিন্তু এই যে জনজীবন চেতনা, সেখান থেকে একটু বাইরে বেরিয়ে একটু দূরে দাঁড়িয়ে যদি আমরা সুকান্তর কবিতাকে দেখি, তাহলে কিভাবে দেখতে পারি? দেখুন, সুকান্ত নিজের সম্পর্কেই বলেছিলেন যে আমি জনতার কবি হতে চাই। এখন এই সবের বাইরে সুভাষ মুখোপাধ্যায় সুকান্তকে নিয়ে একটা চমৎকার ভাবনা ভেবেছিলেন। তিনি বলছিলেন সুকান্ত সম্পর্কে যে নতুন শক্তি সমাজে সেদিন মাথা তুলেছিল, সুকান্ত তার বুকে সাহস, চোখে অন্তর্দৃষ্টি আর কণ্ঠে ভাষা জুগিয়েছিল। জনচেতনার চেয়ে বড় কথা, সুকান্ত কবিতা লিখেছেন সমপ্রাণতা আর সহানুভূতি থেকে। এই সমপ্রাণতা আর সহানুভূতি আসে সাম্যবোধ থেকে। এখন জগতের সকলের প্রতি সুকান্তর এক ধরনের শুভ এষণা ছিল, এবং এই শুভ এষণা থেকেই তিনি নবজাতক লিখেছিলেন। আসলে সুকান্তর যে সীমিতকালের জীবন, এই জীবনে তিনি তো আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন। ফলে যিনি পৃথিবীকে বাসযোগ্য করতে চাইছেন, তিনি জনতা থেকে বিচ্ছিন্ন হবেন কি করে, তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হবেন কি করে? খুব স্বাভাবিকভাবেই তার কবিতায় জনতার কথা এসেছে। হ্যাঁ, এমন কি নেই যে দুই একটি কবিতাইতে অন্যরকম একটা ভাবালুতা আছে, একটা চিন্তা আছে, সেগুলো আছে, সংখ্যায় কম। কিন্তু যেহেতু একটি প্রতিকূল পরিবেশ থেকে তার বেড়ে ওঠা, আর তার স্বপ্ন হচ্ছে পৃথিবীকে বাসযোগ্য করা, ফলে জনতা তার কবিতার বৃহত্তর জায়গা জুড়ে আছে। ঠিকই, সুকান্তর কবিতায় ব্যক্তিগত ভাবনা বা যদি ধরি কোনো রোমান্টিক ভাবনা বা প্রেম চেতনা, সেইটা খুব একটা আমরা দেখতে পাই না, কিন্তু কিছুটা চিঠিপত্রে পাই। তো এইটা কি সচেতনভাবেই তিনি বজায় রেখেছিলেন? এক্ষেত্রে একটি কথা বলবার আছে যে দেখুন, সুকান্তকে তো বটেই, আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনের দিকে দেখি, তাহলে আমরা দেখব যে চিঠিপত্রে মানুষ নিজের উপলব্ধি, নিজের শোক, নিজের আনন্দ, এই কথাগুলি লিখে থাকেন আর কি, অর্থাৎ নিজেকে প্রকাশ করতে পারে। হ্যাঁ, মানে নিজের সত্য স্বরূপ যেটা যদি বলি। এবার কি হয়, যেটা চিঠিতে প্রকাশিত হচ্ছে, আমি যদি কবি হই তাহলে সাহিত্যে তার প্রকাশ ভিন্ন হবে। তার বন্ধু অরুণাচল বসুকে নিজের প্রেম কাহিনীর শেষ অধ্যায় বলে 1942 সালের 28শে ডিসেম্বরে তিনি একটা চিঠি লিখেছিলেন, সুকান্ত একটা চিঠি লিখেছিলেন। এখন এই চিঠি যে প্রেমের কথা লিখছেন, ঠিক কাছাকাছি সময় সুকান্তের যে কবিতা পাওয়া যায় বা কিছুদিন বাদে তার যে সাহিত্য প্রকরণ পাওয়া যায়, তার মধ্যে কিন্তু এর বিন্দু বিসর্গও নেই, এই ভাবনাটা একেবারেই নেই। চারপাশে যে সময়টা পেয়েছিলেন, আমরা দেখতে পাই মনন্তর, দুর্ভিক্ষ। ফলে সুকান্ত যেভাবে ভেবেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে উঠেছে, আর চাঁদ কোনো ভাবালুতা নিয়ে আসেনি। ঠিক। আর চাঁদ এর থেকে সরে এসে যদি একটা পোড়া রুটির মতো হয়ে আসে, সুকান্ত সেটা অনেক বেশি কাঙ্ক্ষিত বলে মনে হয়েছে। দুই একটি চিঠিতে সুকান্ত কাছের যে বন্ধু আছে তাদেরকে নিজের প্রেমের কথা ব্যক্ত করেছেন, এটা ঠিকই। কিন্তু সাহিত্যে বলেছেন আসলে আমাদের প্রতিদিনের যে নিরুপায় অবস্থা, তাকে তুলে ধরেছেন। কারা ছিলেন সে সময়, মালিক, মজুদ্দার, তাদের বিরুদ্ধে লড়াই, কালোবাজারি। হ্যাঁ, ফলে খুব স্বাভাবিকভাবে প্রেম চিন্তা তার কাছে এক ধরনের বিলাসিতা, এবং এই কথা তার চিঠিতে আছে। তিনি বন্ধুকে লিখছেন যে একটা ঘটনার প্রেক্ষিতে, এই ঘটনার পর আমি কোনো প্রেমের কবিতা লিখিনি, কারণ প্রেমে পড়ে কবিতা লেখা আমার কাছে খুব ন্যাক্কারজনক মনে হয়। এটা লিখিত আকারে চিঠিতে লিখছেন। ফলে যিনি চিঠিতে এটা স্বীকার করছেন, তিনি যে কবিতার মধ্যে দিয়ে তথাকথিত প্রেমের বিলাসকে আনবেন না, এটা তো খুব ঠিক বলেই মনে হয় আমাদের। ঠিকই। আমরা কবিতার বাইরের সুকান্তকে নিয়েও কিছুটা আলোচনা করলাম, তার চিঠিপত্র এবং প্রবন্ধের প্রসঙ্গে এসছে। সুকান্তর কিছু গল্প রয়েছে, সেগুলোর মধ্যে কি বিশেষত্ব আলাদা করে কিছু পাওয়া যায়? সুকান্তের ধরুন গল্পগুলো বলতে আমাদের যে গল্পগুলোর কথা মনে পড়ে, যেমন ক্ষুধা বলে একটা গল্প আছে, দুর্বোধ্য, ভদ্রলোক, দরদি কিশোর বা কিশোরের স্বপ্ন, এই গল্পগুলোর একটা চরিত্র আছে। সুকান্ত তার কবিতার মধ্যে দিয়ে যা বলতে চেয়েছেন সেগুলো তো আমাদের আলোচনায় উঠে আসছে। এবার ক্ষুধা বলে একটা গল্প, যে গল্প আমরা দেখতে পাই দুইজন ভাইয়ের কথা বলা হচ্ছে, হারু ঘোষ এবং নীলু ঘোষ, এবং দুই ভাই তাদের পরিবারের জন্য চালের জোগাড় করতে পারছেন না। এবার চালের জোগাড় করতে না পেরে ছোট ভাই যে নীলু, সে তার বউ যশোদাকে খুব আঘাত করছে, যশোদাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। যশোদা পরের দিন যখন হাসপাতালে মারা যায়, এই খবর যখন পড়শিরা তাদের বাড়িতে নিয়ে আসে, তারা দেখতে পাচ্ছে যে দুই ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এখন এই গল্পে বিনয় বলে আরেকটা চরিত্র আছে। হুম এখন বিনয়ের খুব মনে হচ্ছে যে এই যে মৃত্যু এবং তার প্রেক্ষিতে যে ক্ষুধার কথা আছে, তো তার থেকে বিনয়ের একটা উপলব্ধি আছে। বিনয় এইভাবে ভেবেছে যে ক্ষুধা শোক মানে না, প্রেম মানে না, পৃথিবীর কোনো নিয়মই সে মানে না। এবং এর পরে লাইনবন্দি মানুষ, তারা খাবারের জন্য অপেক্ষা করছে, চালের জন্য অপেক্ষা করছে। বিনয় আসলে যেটা ভাবছে যে এরা মোটেই চালের জন্য প্রতীক্ষা করছে না, তারা প্রতীক্ষা করছে বিপ্লবের জন্য, এবং এদেরকে সংঘবদ্ধ সংহত করে লড়াইতে উদ্বুদ্ধ করতে চাইছে বিনয়। তাহলে দেখা যায় সুকান্তের যে গল্প, সেই গল্পেও সেই লড়াইয়ের কথাই আসছে। এবং দুর্বোধ্য বলে একটা গল্প আছে, অসামান্য গল্প আর কি। এই গল্প ধরুন আজকে যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, সে সময় আমার খুব অসামান্য গল্প বলে মনে হয়। যে একজন দৃষ্টিহীন মানুষ, তিনি ভিক্ষা করেন একটি গাছের নিচে। তার অদ্ভুত হচ্ছে তিনি কারো কাছে ভিক্ষা চান না, তিনি বসে থাকেন, অপেক্ষা করেন, তিনি কান দিয়ে শুধু শুনতে থাকেন মানুষেরা কি বলছে। আচ্ছা, যেহেতু তিনি দেখতে পান না, মানুষের এই কথাবার্তাই তার কাছেই পৃথিবী। যদিও গল্পের শেষে সেই উপবাসের কথা আছে, মানুষজন তার দারিদ্রতা পেরিয়ে গিয়ে জীবনে বেঁচে থাকবার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে যাচ্ছে খাবারের জন্য। এই গল্পটাও আমাদের খুব অন্যরকমই মনে হয়, কিন্তু শেষ পরিণতিতে সেই ক্ষুধার গল্প, লড়াইয়ের গল্প। আমাদের জীবন তো আসলে লড়াইয়ের আর এক নাম। ফলে সুকান্ত জীবনের এই লড়াইয়ের কথাই বলেছেন, গল্পে বলুন, প্রবন্ধে বলুন, কবিতায় বলুন, তার মূল সুর এইটা। অনুষঙ্গে হয়তো কিছু কিছু অন্যরকম কথা আছে, এবং সেটাও জীবনের অংশ বলেই মনে হয়। সুকান্তর সঙ্গে বিশেষ হৃদ্যতা ছিল সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের। সুকান্ত মৃত্যুর পর মানিক একটি বিশেষ স্মৃতিকথা লিখেছিলেন, কবিও পেয়ে গেছে নতুন যুগ। এখানে তিনি লিখছেন, কবিতা লেখার মজুরিতে কবি বাঁচে না। আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আজ এত বছর পর দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা কি বদল হয়েছে কবিদের? আজ কি কবিতা লেখার মজুরিতে কবিরা বাঁচেন? দেখুন, খুব সার্বিকভাবে বিচার করতে গেলে যে খুব পট পরিবর্তন হয়েছে সেটা কিন্তু মনে হয় না। সে যুগেই ধরুন আর এ যুগেই ধরুন, যারা কবিতা লেখেন বেঁচে থাকার জন্য তাদের অন্য পেশা খুঁজে নিতে হয়। হ্যাঁ, ব্যতিক্রম যে নেই এমন নয়। খুব প্রাতিষ্ঠানিক আনুকূল্য যারা পেয়েওছেন এবং খুব জনপ্রিয়, তাদের কিছু বইপত্র বিক্রি হয়। সেই সূত্রে হয়তো দুই একজন কবি, তারা হয়তো, আমি টিকে থাকবার কথা বলছি, তারা টিকে থাকতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কবিতা লিখে জীবন চালনা করা আজও কঠিন, সেই যুগে যেমন কঠিন ছিল। ঠিক। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আজকের সময়ে দাঁড়িয়ে এই পরিবর্তিত সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সুকান্তর মূল্যায়ন কেমনভাবে হবে বলে আপনার মনে হয়? এবং একই সঙ্গে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের পাঠকেরা কি সুকান্তকে মনে রাখবে? যদি রাখে, কি কারণে, কি হিসেবে মনে রাখবে? সুকান্তের সময় এখন আর নেই, এটা খুব ঠিক কথা। সময় এবং রাজনৈতিক প্রেক্ষিতের বদল ঘটেছে, কিন্তু সেই সঙ্গে এটাও তো খুব সত্যি, মানুষের যে যুগ যন্ত্রণা এবং আহত হওয়ার পরিমাপ, সেটা তো কমেনি। বরং মানুষ সেই সময়ে তো শুধু খিদে, যন্ত্রণার, টিকে থাকবার লড়াই, সেই কারণে আহত হতো। কিন্তু সময় যত এগিয়েছে, মানুষের আহত হওয়ার পরিমাপ বেড়েছে। আজকে আমরা এটা তো শুধু বলতে পারি না একজন মানুষ শুধু খেয়ে বেঁচে আছে, এই বাচ্চাটা আমাদের খুব কাম্য মনে হয় না। ফলে সময় পাল্টেছে ঠিকই কথা, কিন্তু একই সঙ্গে মানুষের আহত হবার এবং যন্ত্রণা পাবার পরিসরও বেড়েছে। এবার সুকান্ত তার কবিতায় তো বঞ্চিত, বিধ্বস্ত মানুষের কথাই বলতে চেয়েছেন। ধরুন তার গল্প, তার চিঠিপত্র, এই সমস্ত কিছুর জন্য অনুপঙ্খ বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো সুকান্ত আসলে অতিমাত্রায় সংবেদনশীল, আতুর একজন মানুষ। সমাজের যে বহুবিধ ঘটনা, সেই ঘটনায় তিনি সাড়া দিয়েছেন। সেই সাড়াটা মানুষের পক্ষে। তার গীতিগুচ্ছের মধ্যে আমরা দেখতে পাই একজন হৃদয় ব্যাকুল কিশোর, সেই জন্য পথিকের জন্য অপেক্ষা করছে, যে পথিক আসলে ভালো খবর নিয়ে আসবে। সুকান্ত তার সমগ্র সাহিত্যে এই ভালো খবরের অপেক্ষায় বসে থেকেছেন। ফলে সুকান্তের মূল্যায়ন করতে হলে সার্বিকভাবেই করতে হবে আর কি। ধরুন মানব সভ্যতায় যদি সংবেদনশীলতা বেঁচে থাকে, তাহলে সুকান্ত তো সার্বিকভাবে সাম্যে বিশ্বাসী। তার কবিতাকে মানুষ কি করে ভুলে যাবেন? কবিতার ইতিহাস চর্চায় পাঠক তার প্রতি সহৃদয় এবং সজল হবেন বলেই আমার বিশ্বাস, এবং তাই হওয়া উচিত।